আজকে আমরা শিল্পকলা একাডেমি থেকে একটি বিরাট বহর নিয়ে এসেছি, হেনুতন গেয়েছি, জাতীয় সঙ্গীত গেয়েছি, আলোর গান গেয়েছি। তো এটা আমাদের জন্য আমার মনে হয় নতুন একটা অভিজ্ঞতা যে আমরা গলা খুলে গাইছি। আর তারপরে আরেকটি বিষয় হলো 3 দিনের আয়োজনে এখানে প্রায় 60টির মতো সাংস্কৃতিক সংগঠন তারা অংশ নেবে 3 দিনে, প্রতিদিন সকাল 10টা থেকে রাত 11টা পর্যন্ত। এই আয়োজনটি শিল্পকলা একাডেমির মাধ্যমে আমরা তত্ত্বাবধান করছি এবং এখানে প্রায় 1 থেকে 1,500 শিল্পী, নৃত্যশিল্পী, সঙ্গীত শিল্পী, আবৃত্তি শিল্পী তারা অংশ নিচ্ছে। রবীন্দ্রনাথ ঠাকুর কুষ্টিয়ার গর্ব, কুষ্টিয়ার অহংকার। তাকে কুষ্টিয়ার মানুষ পেয়ে কুষ্টিয়ার সাংস্কৃতিক অঙ্গন কিন্তু ঋদ্ধ হয়েছে, কারণ তারা রবীন্দ্র চর্চা করতে পারছে। এবং এই দিনটাকে কেন্দ্র করে, এই অনুষ্ঠানটাকে কেন্দ্র করে কিন্তু তারা নিজেদেরকে আরো বেশি প্রস্তুত করতে পারে এবং এই অনুষ্ঠানে অংশ নেওয়ার পরে আগামী 1 বছর কিন্তু তারা আবার নতুন করে রবীন্দ্র চর্চার যে স্পৃহা এটা তাদের মধ্যে থাকবে আশা করছি আমরা, এবং তারা আরো ভালোভাবে রবীন্দ্র চর্চা করবে এবং রবীন্দ্রনাথকে কুষ্টিয়ার শিল্পীরা, যেহেতু আমরা সাংস্কৃতিক জনপদ কুষ্টিয়ার শিল্পীরা কিন্তু বিশ্বের কাছে পৌঁছে দিচ্ছে রবীন্দ্রনাথের এই রচনাকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। প্রশ্ন আসতে পারে যে 164 বছর পরে রবীন্দ্রনাথ আমাদের কাছে কতটুকু প্রাসঙ্গিক। রবীন্দ্রনাথ আমাদের অস্তিত্বের সাথে নিগুড়ভাবে জড়িত রয়েছেন। আসলে বাঙালি বলতে বাঙালির ইতিহাস, ঐতিহ্যের, সংস্কৃতি এবং অস্তিত্বের দিকে যদি আমরা যেতে পারি তাহলে রবীন্দ্রনাথকে বাদ দিয়ে এটা কল্পনার অতীত, এটা করা যায় না। যে বাঙালিকে বিশ্ব দরবারে বাঙালি হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য রবীন্দ্রনাথ যে ভূমিকা রেখেছেন, এটি আর আমরা তো আর সেইভাবে কোনো বাঙালিকে এইভাবে বাঙালি শিল্প সংস্কৃতি চর্চাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এইভাবে আমরা দেখতে পাই না। আর রবীন্দ্রনাথের যে দর্শন, সেটা হচ্ছে যে অসাম্প্রদায়িক, মানবিক মূল্যবোধ সম্পন্ন, এবং রবীন্দ্রনাথের যে সৃষ্টিকর্ম সবগুলো হচ্ছে মানুষের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। রবীন্দ্রনাথকে যে বাদ দিয়ে আমরা কিছু কল্পনা করতে পারি না, সেদিনকে রবীন্দ্রনাথের সৃষ্টিকর্ম কোনো কিছুকে অপ্রাসঙ্গিক ভাবার কোনো সুযোগ নাই। বলছি শিলাইদহ হতে রবীন্দ্রনাথ বহুবার এসেছেন, অনেক সময় এখানে উনি কাটিয়েছেন। আমাদের এই গড়াই নদী শিলাদহের পাশ দিয়ে বয়ে চলেছে আমাদের এই গড়াই নদী। গড়াইতে এবং পদ্মাতে শিলাইদহের পাশ দিয়ে 2টা নদী প্রবাহিত হচ্ছে। 2টা নদীতে উনি বোটে চড়ে বিচরণ করেছেন এবং অনেক গান, গল্প, কবিতা, ছোট গল্প এখান থেকে উনি লিখতে পেরেছেন এবং লিখেছেন। তার মধ্যে একটি গান আমার জানা আছে, যেমন পদ্মা নদীতে বিচরণকালে উনি এই গানটি গিয়েছিলেন। অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া, দেখি নাই কভু দেখি নাই আমি এমন তরুণী বাওয়া, অমল ধবল পালে লেগেছে। এই গানটি ওনার পদ্মা নদীতে বিচরণকালে গাওয়া। রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যের একটা বিস্ময়কর প্রতিভা। তার বহুমুখী চিন্তা আমাদের কল্পনার জগৎকে আরো বিস্তৃত করেছে। তিনি একাধারে কবি, কথা সাহিত্যিক, প্রাবন্ধিক, নাট্যকার, সঙ্গীতজ্ঞ, চিত্রশিল্পী, আবার অন্যদিকে তিনি সমাজ সংস্কারক, প্রকৃতি সচেতন, পরিবেশবাদী এবং দার্শনিক, এবং কি নয়। সৃজনশীল সাহিত্যকর্মের বাইরেও রবীন্দ্রনাথের নানাবিধ পরিচয় আছে, যেটা আগেও বলে গেছেন অন্যান্য বক্তা। তিনি পল্লী উন্নয়ন নিয়ে ভেবেছেন, তিনি সমাজ সংস্কার নিয়ে ভেবেছেন, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন নিয়ে তিনি ভেবেছেন, তিনি সমবায় ব্যাংক প্রতিষ্ঠা করেছেন। অর্থাৎ যেই বিতর্ক বা প্রতর্কটি প্রচলিত আছে যে রবীন্দ্রনাথের যে সামাজিক অর্থনৈতিক অবস্থান, জমিদার পুত্র বা জমিদার নন্দন, বিশাল জমিদারি স্টেট তৎকালীন পূর্ববঙ্গ সহ পশ্চিমবঙ্গে, এই অবস্থান থেকে একটা মানুষ একই সাথে তিনি সৃজনশীল কর্ম করছেন, একই সাথে সমাজ নিয়ে ভাবছেন, শিক্ষা নিয়ে ভাবছেন, ধর্ম নিয়ে ভাবছেন। এই যে একটা মানুষের চিন্তার যে ব্যাপকতা, তার যে গভীরতা,
এবং অনন্যতা, সেটা আমরা রবীন্দ্রনাথের মধ্যে খুঁজে পাই। আর এই বাংলাদেশের সাথে, যেটা তখন পূর্ববঙ্গ ছিল, রবীন্দ্রনাথের সম্পর্ক ছিল নিবিড়। আপনারা যদি গল্পগুচ্ছের ছোট গল্প পড়েন, বিশেষ করে প্রথম বিশ্বযুদ্ধ পূর্বকালীন গল্পে, আপনি দেখবেন যে রবীন্দ্রনাথ এখানে যখন তার যে বজরা বা বোটে ঘুরে বেড়াচ্ছেন, এই প্রকৃতিকে তিনি দেখছেন, মানুষকে তিনি দেখছেন, এবং সেই দেখার জগৎকে তিনি তার শৈল্পিক যে কর্ম, অর্থাৎ তার গান, তার কবিতা, তার ছোট গল্পে তিনি প্রকাশ করছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে সম্পর্কটা সবাই জানে। জমিদারের সূত্রে ওনার এখানে জমিদারি ছিল, ফলে এখানে আসতেন। কিন্তু জমিদারির এখানকার যে মানুষজন ছিলেন, তাদের সঙ্গে ওনার সম্পর্ক গড়ে উঠেছিল। মানে এটা শুধুমাত্র দেয়া নেয়ার সম্পর্ক তৈরি হয়েছিল। এটা সকল অর্থে, জাগতিক অর্থে এবং ইন্টেলেকচুয়াল অর্থে। রবীন্দ্রনাথের অনেক চিঠিপত্র আমরা যদি পড়েন, সেখানে মধ্যে রবীন্দ্রনাথ নিজে বলছেন যে বাংলাদেশের প্রকৃতি যে শুধু তাকে অনুপ্রেরণা দিচ্ছে তা না, এখানকার একদল ভাবুক যোগাযোগ হয়, তাদের দ্বারা উনি কিভাবে ইন্সপায়ার হয়েছে সেই কথাগুলো উনি সেখানে বলেছেন। গণনা করা স্পেশালি, এছাড়া তাহলে আরো অনেক শিষ্যের সঙ্গে ওনার যোগাযোগ হয়েছিল। তাদের অনেক, যেটাকে আমরা গান বলি কিন্তু এটা আসলেই মূলত কবিতা, সেগুলো উনি পরবর্তীতে ছেপেছেন বটে ওনার উদ্যোগে। আমাদের যে নিজস্ব সংস্কৃতি, এটার প্রাথমিক এক্সপ্রেশন হচ্ছে মিউজিক, গান। আমাদের দেশে মানুষ যখন আনন্দ পায়, দুঃখ পায়, বা যে কোনো কিছু তার অনুভূতি জানাতে চায়, প্রাথমিক টুল অফ এক্সপ্রেশনটা হচ্ছে গান। এবং এই যে গানগুলো, এগুলোকে আমি শুধু গান হিসেবে না দেখি, এগুলোকে কবিতা এবং দর্শন হিসেবে দেখতে পাবো। এবং তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের এই অঞ্চলে দর্শন এবং কাব্যের গভীরতা আসলে অনেক আগ থেকে অনেক গভীর ছিল। কিন্তু যে কোনো কারণেই হোক, আমরা সবসময় নিজের সম্পদের ব্যাপারে একটু কুণ্ঠিত থাকি। যেমন কিছুক্ষণ আগে আমাদের সচিব সাহেব বলেছেন, পরও যে বক্তৃতা যখন দিয়েছেন আমাদের লেখা দিকে প্রতিশ্রুতি দিয়ে, সেই সংকটটা আমাদের আছে। ফলে আমরা আমাদের নিজেদের সম্পর্কে ঠিক কি বলে ওন করতে একটু কুণ্ঠাবোধ করি। আমি মনে করি আমরা যেমন রবীন্দ্র জয়ন্তী পালন করছি, নজরুল জয়ন্তী পালন করছি, আপনাদের কুষ্টিয়ায় বাংলাদেশের একজন অনেক বড় দার্শনিক, অনেক বড় কবি আমার চোখে, এবং আপনি যদি গানের মানুষ বলতে চান, অনেক বড় গানের মানুষ লালন শুয়ে আছে। আমরা জাতীয় পর্যায়ে নজরুল, রবীন্দ্রনাথের জয়ন্তী পালন করছি। আমি মনে করি নতুন বাংলাদেশে আমাদের সাংস্কৃতিক হীনম্মন্যতা এবং কুণ্ঠা থেকে বের হয়ে এসে লালন, হাসন রাজা, এদের জন্ম হতে, যেমন লালন ফুটির আমরা জন্ম তারিখ যাই না, কিন্তু মৃত্যু দিবসটা জানি। ফলে এই যে মৃত্যু দিবসকে কেন্দ্র করে লালন এবং হাসন রাজার কেন্দ্র করে আমরা জাতীয় পর্যায়ে এসব করা উচিত বলে আমি মনে করি। এবং এটা নিয়ে আমরা ইতিমধ্যে আমাদের মন্ত্রণালয় থেকে কাজ করছি। আমরা এটা নিয়ে এক ধরনের রিসার্চের কাজ চলছে। যা কিছু বাংলাদেশের সম্পদ, ইতিহাসে বিভিন্ন পর্যায়ে যা কিছু আমাদের সম্পদ হয়েছে, আমাদের সঙ্গে ইন্টারাকশন হয়েছে, এর সবকিছুকে আমরা অন করতে চাই। এবং এর সবকিছুকে অন করার মাধ্যমেই আমি মনে করি আমাদের দেশটা সমৃদ্ধ হয়েছে এবং সামনে আরো সমৃদ্ধ হবে।